জনকে দেখেছিলাম যে যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে, যারা চাকরি কিনেছে এবং যাদেরকে তৃণমূল নেতারা চাকরি বেঁচেছিল, পার্থ চ্যাটার্জি ব্যানার্জি, তারপরে অন্যান্য যারা আমলা এখনো যারা জেলে বন্দী, তাদের চাকরিটা যারা ধরা পড়েছে তাদের চাকরিগুলো আমি করে দিয়েছিলাম, ক্যান্সেল করে দিয়েছিলাম। তো তখন ডিভিশন বেঞ্চ শেয়ার করে যেটা দেখলো সেটা হচ্ছে যে পুরো পরীক্ষা প্রসেসটায় প্রচুর গলদ আছে, প্রচুর স্টেপ কমপ্লিট না করেই পরীক্ষা প্রসেসটা করা হয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশন বলতে পারেনি, দেখাতে পারেনি যে হ্যাঁ সত্যি পরীক্ষা প্রসেসটা আইন মেনেই হয়েছে, যা রুলস সেটা মেনেই হয়েছে। এটা মমতা ব্যানার্জির মতো কিছু আহামক রাজনীতিবিদ আছেন, বা অতি চালাক রাজনীতিবিদ আছেন, যারা কোর্টকে এই বিতর্কের আঙিনায় টেনে আনেন। কোর্ট কোনো বিতর্কের আঙিনায় থাকে না। কোনো বিতর্ক তৈরি হলে দুটো পক্ষ সেই বিতর্ককে কোর্টের আঙিনায় নিয়ে যায়। কোর্ট তো নিজে ডেকে আনে না যে এসব মামলা করো, এ তো করে না কোনো বিচারপতি। না, এটা উনি রাজনীতি রাজনীতি রাজনীতিকরণ করার জন্য এই মন্তব্যগুলো মমতা ব্যানার্জি করেছিলেন, কিন্তু এটা আহাম্মক, এছাড়া কিছু নয় তো। 26,000-এর ভবিষ্যৎ কি হবে? কার্যত 7 তারিখ 26,000-এর ভবিষ্যৎ নির্ধারণ, তার আগেই দেখা যাচ্ছে এসএলএসটি যারা শিক্ষক তারা কার্যত রাস্তায় বসে পড়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কথা বলবো স্যারের সাথে। স্যার, আপনার এজলাসেও ওই 26,000 নিয়ে ছিল কার্যত মামলাটা। আমি বলছি স্যার, 26,000-এর 7 তারিখই মানে কালকে 7 তারিখ, কালকেই ওদের মানে ভবিষ্যৎ নির্ধারণ এরকমটাই জানা না যাচ্ছে। না, আমার মনে হয় না 7 তারিখেই মামলাটা ফাইনাল হিয়ারিংটা কমপ্লিট হয়ে যাবে। কারণ অনেক পার্টি আছে, অনেকগুলো ম্যাটার এর সঙ্গে যুক্ত। এটা 7 তারিখের পরে আরো একটা দুটো দিন হিয়ারিং হবে। তারপর যারা এখন তো পিটিশনার যারা তারা বলছে, এরপর যারা রেসপন্ডেন্ট তারা বলবে। ফলে সময় লাগবে, এখন এক্ষুনি হয়ে যাবে না। কোর্টে বসে পড়েছেন। বলছি স্যার, মামলাটার মধ্যে কি ছিল? আপনি কতজনকে ক্যান্সেল করেছিলেন একটু যদি আমাদেরকে একটু বলেন। সংখ্যাটা আমার মনে নেই, তবে আমি পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করিনি। আমি যে কজনকে দেখেছিলাম যে যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে, যারা চাকরি কিনেছে এবং যাদেরকে তৃণমূল নেতারা চাকরি বেঁচেছিল, পার্থ চ্যাটার্জি ব্যানার্জি, তারপরে অন্যান্য যারা আমলা এখনো যারা জেলে বন্দী, তাদের চাকরিটা যারা ধরা পড়েছে তাদের চাকরিগুলো আমি করে দিয়েছিলাম, ক্যান্সেল করে দিয়েছিলাম, রেকমেন্ডেশন গুলো। ফলে তারা চাকরি আর পেতো না। সেই জায়গায় অন্য লোক হতো, রিক্রুটেড হতো। উম, কিন্তু পরে যখন সেটা সুপ্রিম কোর্টে গেল এবং সুপ্রিম কোর্ট সেটাকে, ওই একজন বিচারপতি ছিলেন অনিরুদ্ধ বসু, তার ডিভিশন বেঞ্চ ম্যাটারটাকে অনেকদিন ফেলে রাখলেন। ফেলে রেখে সেটাকে কলকাতা হাইকোর্টে আবার ফেরত পাঠিয়ে দিলেন যে এটা ডিভিশন বেঞ্চে হিয়ারিং করা হোক বলে। তো তখন ডিভিশন বেঞ্চ শেয়ার করে যেটা দেখলো সেটা হচ্ছে যে পুরো পরীক্ষা প্রসেসটায় প্রচুর গলদ আছে, প্রচুর স্টেপ কমপ্লিট না করেই পরীক্ষা প্রসেসটা করা হয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশন বলতে পারেনি, দেখাতে পারেনি যে হ্যাঁ সত্যি পরীক্ষা প্রসেসটা আইন মেনেই হয়েছে, যা রুলস সেটা মেনেই হয়েছে। ফলে অনেক চান্স দিয়েছিলেন বলে আমি যা দেখেছি, মিডিয়াতে যা খবর পেয়েছিলাম, যে অনেক সুযোগ স্কুল সার্ভিস কমিশনকে ওই জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দিয়েছিল, কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোর্টকে স্যাটিসফাই করতে পারেনি যে তারা সব নিয়ম মেনে করেছে। সেই জন্য স্কুল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে এই অর্ডার দিতে কোর্ট বাধ্য হয়েছে, এবং তার জন্য একাধিক কারণ 1 2 3 4 করে এই অর্ডারে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ। একটা জিনিস আমি বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে বিচারপতি বলেছেন সুপ্রিম কোর্টের আগের হিয়ারিং এ যে ডাল মে কুছ কালা নেই, এই সব কুছ কালা, এরকম মন্তব্যও করেছেন। হ্যাঁ, সে মন্তব্য করেছেন বলে আমি মিডিয়াতে পড়েছি। তো এই মন্তব্যগুলোকে খুব বেশি গুরুত্ব আমি দিই না, যেহেতু আমি বিচারপতি ছিলাম। কারণ এরকম মন্তব্যের পরেও কখনো কখনো দেখা যায় যে জজের মন পরিবর্তন হয়ে গেছে কোনো একটা ফ্যাক্ট দেখে, একটা সামান্য। না, পর্যবেক্ষণ সবসময় যে এক থাকে তা নয়। যদি দেখা যায় যে কোনো একটা ফ্যাক্ট তখন তখনো পর্যন্ত জজের নজরে আসেনি, যে ফ্যাক্টটা জজের নজরে আসার ফলে পুরো এটা সম্বন্ধে সিদ্ধান্ত যেটা হতে যাচ্ছিল সেটা বদলে গেল, এরকম তো হয় অনেক সময়। হুম। তো এই জন্যে আমি এইগুলোর উপর, এই মন্তব্যগুলোর উপর খুব বেশি জোর দিতে চাই না।
চাকরি খাওয়া বা রাস্তাঘাটে যে অভিজিৎ গাঙ্গুলি চাকরি খেয়েছে, বা ধরুন এই যে এসএলএসটি প্রার্থীরা বসে আছে, তারা কার্যত বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামীম থেকে শুরু করে আরো যারা আইনজীবী এই সমস্ত কেসগুলো লড়ছে, তাদেরকে কার্যত আক্রমণ করে যাচ্ছে বসে বসে রাস্তায়। অনেক কথা বলে যাচ্ছে। না, তারা যেটা বলে যাচ্ছে, তারা কি একবারও বলতে পারছে যে আমি যে ভ্রান্তিগুলো দেখিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছু ক্যান্ডিডেটের চাকরি বাতিল করেছিলাম, বা পরবর্তীকালে যখন ডিভিশন বেঞ্চ এতগুলো 22-23টা ভ্রান্তি দেখিয়ে দিল, ভুল দেখিয়ে দিল, যে আইনগুলো মানা হয়নি। আরে যা, কোথায় আইনজীবী, কোথায় আইনজীবী? আইনজীবীদের একটা মর্যাদা থাকে। এখন যারা পাইকারি করে চেঁচান রাস্তায় দাঁড়িয়ে, তাদেরকে আমার এবং হাইকোর্টের অনেকেরই আইনজীবী বলতে বাধো বাধো থাকে, বলেও না, নাম মনেও করে না। একটা তো পৌঁছতে পেরেছে, আর কিছুতে পারুক না পারুক, যে লিপস অ্যান্ড বাউন্ডস, তার যে প্রচুর প্রপার্টি ইডি পেরেছে সেটা খোঁজ করতে, এবং সেই প্রপার্টি টাকা কোথা থেকে এসছে তারও একটা হদিশ তারা পেয়েছে। চাকরি বিক্রির টাকার একটা বিরাট অংশ গেছে। সুতরাং ইডি সিবিআই যে পারেন না তা নয়, পেরেছে। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে হিয়ারিং শুরু হতে চলেছে। তার আগে যিনি এই মামলাটি প্রথম দেখেছিলেন বা রায় দিয়েছিলেন, তার একটা ইন্টারভিউ, সেটা তোমাদের কাছে রাখলাম একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য। এখানে তোমরা দেখলে যে কল্যাণ ব্যানার্জি কি বলছেন, যে আইন টাইন কিছু জানে না ও, বা এই ধরনের আক্রমণ তিনি করছেন বিচারপতিদের। তো সেখানে একটা কথাই বলার, যে যদি উনি আইন নাই জানেন, তাহলে ওনার এই রায়টা কিন্তু এত দূর পর্যন্ত আসতো না। এটা অনেক আগেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যেত, কিন্তু সেটাই নিশ্চয়ই কিছু সারবত্তা আছে বলেই কিন্তু আজকে এত দূর অবধি রায়টা এসছে। এবং রাজ্য সরকার বা রাজ্য সরকারের এই সব উকিলরা যারা বলছেন যে এরা চাকরি খাওয়ার জন্য এসব করছে, তারা কিন্তু কখনোই এই 17 রকম দুর্নীতির কথা বলছেন। তো এটা খুব মজার বিষয়। যাই হোক, সেটা আপনারাও আশা করি বুঝতে পারছেন। তো এখানের থেকে একটা জিনিস অভিজিৎ বাবু বললেন, যে 7 তারিখের পরে, অর্থাৎ আজকের পরেও কিন্তু আরও বেশ কিছুদিন হয়তো শুনানি হবে, যেহেতু সবার কথা একদিনে শোনা সম্ভব নয়। এবং তাছাড়াও আজকে সুপ্রিম কোর্টে ওয়েস্ট বেঙ্গলেরই 3টে গুরুত্বপূর্ণ ম্যাটার আছে, তোমরা সকলেই জানো। সেটা হচ্ছে ওবিসি মামলা, ডিএ মামলা এবং এই এসএসসি মামলা। তো দেখা যাক এই মামলায় আগামী অবজারভেশনে কি উঠে আসে। কারণ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন নিজে এই মামলাটি দেখেছিলেন, তখন তিনি অনেক কিছুই মন্তব্য করেছিলেন, যেহেতু তার এজলাসে ছিল। কিন্তু এখন যেহেতু সুপ্রিম কোর্টে রয়েছে প্রধান বিচারপতির এজলাসে, তাই তিনি কোনো মন্তব্য করেননি, সঙ্গত কারণেই করেননি, এবং করাটা আমার মনে হয় ঠিকও নয়, বা সেই কারণেই তিনি হয়তো করেননি। যাই হোক, তো এবার যেটুকু তিনি তার অবজারভেশনে দেখেছিলেন বা বুঝেছিলেন, সেটা আজকে ইন্টারভিউতে বললেন। তার থেকে নিশ্চয়ই তোমরা একটা ধারণা পাচ্ছ, বা তোমাদের কিছুটা ধারণা পরিষ্কার হচ্ছে যে আগামী দিনে কি হতে চলেছে। তো বন্ধুরা, এখনকার জন্য সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আগামী দিনে এইরকম অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।